সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রায় 60টার কাছাকাছি জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ডেটা কমিউনিকেশন কি? দিনাজপুর বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল। ডেটা কমিউনিকেশন হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটার আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশন বলে। অর্থাৎ এই যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, অর্থাৎ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে বা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ডেটার আদান প্রদান করাকেই বলা হয় ডেটা কমিউনিকেশন। 1 মার্কসের জন্য এটুকু লিখলেই হবে। 2 নম্বর প্রশ্ন, আচ্ছা, ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ কী কী আমরা একটু লক্ষ্য করি। ডেটা কমিউনিকেশনের সাধারণত প্রধান উপাদান 5টি, যথাক্রমে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। এই যে পাঁচটা উৎস বা 5টা যে উপাদান, এর মধ্যে উৎস হচ্ছে প্রথম এবং গন্তব্য হচ্ছে শেষ উপাদান। উৎস হচ্ছে যে ডিভাইস ব্যবহার করে আমরা ডেটা তৈরি করি। প্রেরক হচ্ছে যে মডেম বা রাউটার বা যার মাধ্যমে আমরা তথ্য পাঠাই। মাধ্যম হচ্ছে তারবিহীন বা তারবিহীন হলে টাওয়ার, আর তার মাধ্যম হলে তো কেবল। প্রাপক মডেম। এই প্রেরক এবং প্রাপক দুইটাই মডেম, কিন্তু প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে। আর গন্তব্য হচ্ছে যে কম্পিউটারে আমি রিসিভ করার পরে সেভ করব। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, এই 5টা হচ্ছে প্রধান উপাদান। পরের প্রশ্ন, ব্যান্ডউইথ বলতে কি বুঝি? প্রান্ত নামে আমার একজন প্রিয় শিক্ষার্থী বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আজকের এই লাইভে অংশগ্রহণ করেছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। 2 নম্বর প্রশ্ন, ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে প্রতি 1 সেকেন্ডে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে ডেটা ট্রান্সফারের হার, ডেটা স্থানান্তরের হার। ব্যান্ডউইথ মাপা হয় সাধারণত বিপিএস সিস্টেমে। বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। অর্থাৎ ব্যান্ডউইথ হচ্ছে আপলোড ডাউনলোড এর স্পিড। প্রতি 1 সেকেন্ডে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা স্থানান্তর হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ বলে। পরের প্রশ্ন, ব্যান্ডউইথের প্রকারভেদ লক্ষ্য করি। ব্যান্ডউইথ সাধারণত 3 ধরনের, যথাক্রমে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে কম গতিসম্পন্ন ব্যান্ড, ভয়েস ব্যান্ড হচ্ছে মিডিয়াম এবং ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড। আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এই বিভিন্ন ব্যান্ড বলতে কি বুঝি। প্রথমে আসি ন্যারো ব্যান্ড কি। সাধারণত 45 থেকে 300 বিপিএস পর্যন্ত ডেটা স্থানান্তর গতিকে ন্যারো ব্যান্ড বলে। এই রেঞ্জটা একটু মনে রাখবো। সর্বনিম্ন 45 বিপিএস, সর্বোচ্চ 300 বিপিএস এর মধ্যে এই ডেটার স্পিড থাকে, তাকে ন্যারো ব্যান্ড বলে। ন্যারো ব্যান্ড টেলিগ্রাফিতে ব্যবহার করা হয়। এছাড়াও এটি অনেক ধীরগতির ব্যান্ড। টেক্সট স্থানান্তরের ক্ষেত্রে এই ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। এতে তারের পরিমাণ বেশি হয়, একটু গতি কম থাকে। ন্যারো ব্যান্ড সাধারণত কম গতির ব্যান্ড। এই যে 300 বিপিএস থেকে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত। এবার আসছি ভয়েস ব্যান্ড কি। ভয়েস ব্যান্ডের মাধ্যমে ডেটা ট্রান্সমিশনের গতি হচ্ছে 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত। অর্থাৎ সর্বোচ্চ 9600 বিপিএস পর্যন্ত যে ব্যান্ডের গতি তাকে বলা হয় ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড সাধারণত ল্যান্ড টেলিফোনে বেশি ব্যবহার করা হয়। এছাড়াও কম্পিউটার থেকে প্রিন্টারে এবং প্রিন্টার বা কার্ড রিডার থেকে কম্পিউটারে, প্রিন্টার থেকে তো কম্পিউটারে যায় না, তাই না? কম্পিউটার থেকে প্রিন্টারে যায়। ভালো করে লক্ষ্য করি, ল্যান্ড টেলিফোনে এই ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় এবং
কার্ড রিডার থেকে কম্পিউটারেও এই ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এই বিভিন্ন ধরনের ব্যান্ড থেকে যে প্রশ্নগুলি আসে তার মধ্যে হচ্ছে কি এবং এর রেঞ্জ কত, কোথায় ব্যবহার করা হয়, এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। এবার আসি ব্রডব্যান্ড। এটি উচ্চ গতিসম্পন্ন ডেটা ট্রান্সফার বা ডেটা স্থানান্তর ব্যান্ডউইথ, যার গতি কমপক্ষে 1 Mbps থেকে কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে। ব্রডব্যান্ডের গতি কিন্তু সর্বনিম্ন 1 Mbps থেকে কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে এবং যেমন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও স্থানান্তরের ক্ষেত্রে এই ব্রডব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড। আমরা মোবাইলে বর্তমানে যে বিশেষ করে ইন্টারনেট ব্যবহার করি এগুলো কিন্তু সব ব্রডব্যান্ড, কারণ এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারে আমরা ছবি, অডিও, ভিডিও বিভিন্ন স্থানান্তর করি, এগুলি ব্রডব্যান্ডের অন্তর্ভুক্ত। ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড, এটি একটু মনে রাখবো। এবার আসি ডেটা ট্রান্সমিশন মেথড। এতক্ষণ আমি আলোচনা করলাম ব্যান্ডউইথ, এবার আসি মেথড। মেথড মানে পদ্ধতি। ডেটা ট্রান্সমিশন মেথড কি? যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তর হয় এই পদ্ধতিকেই ডেটা ট্রান্সমিশন মেথড বলে। যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তর হয় এই পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। অর্থাৎ এক যন্ত্র থেকে অন্য যন্ত্রের মধ্যে ডেটার আদান প্রদান প্রক্রিয়াকে পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। যেমন ডেটা ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদে এবার আমরা আলোচনা করব। ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা স্থানান্তর পদ্ধতি বা প্রক্রিয়া। প্রকারভেদ দুই প্রকার: প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এই সিরিয়ালটা আবার কয়েক প্রকার হয়ে থাকে, 3 প্রকারের। তো যাই হোক, এবার প্যারালাল ডেটা ট্রান্সমিশন কাকে বলে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কাকে বলে সেগুলো আমরা শিখব। প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলতে কি বুঝি? যে ডেটা ট্রান্সমিশনে একটি ক্যারেক্টারের সবগুলো বিট সমান্তরালভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর হয়। এই যে ডান দিকে আমি একটা চিত্র দেখাচ্ছি, যেমন এখানে 1 2 3 4 5 6 7 8টা বিট আছে। তো 8টা বিট একবারে চলে যাবে ডান থেকে বাম দিকে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে 8টা বিট সমান্তরালভাবে একবারে চলে যাবে। এই ধরনের সিস্টেমকে বলে প্যারালাল। এবং প্যারালালের যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, এই ক্ষেত্রে ডেটার সাইজ হচ্ছে 8 বিট, 16 বিট, 32 বিট। এইভাবে এই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একবারে প্যারালাল আকারে চলে যায়। তো এবার আসি প্যারালাল ডেটা ট্রান্সমিশন কীভাবে যায় আর একবার লক্ষ্য করি। এই যে বাম দিকের হচ্ছে একটি কম্পিউটার, ডান দিকে প্রিন্টার। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর হচ্ছে, একসাথে কিন্তু 8 বিট চলে যাচ্ছে, একসাথে প্যারালালভাবে চলে যাচ্ছে, তাই না? সিরিয়ালি যাচ্ছে না, প্যারালালভাবে যাচ্ছে, একবারে চলে যাচ্ছে সবগুলো। এই সিস্টেমটাকে প্যারালাল বলে। এবার আমরা দেখব সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়ালটা হচ্ছে সিরিয়ালি যাবে, পর্যায়ক্রমে যাবে। যেমন এইভাবে লিখতে পারি, যে ট্রান্সমিশনে প্রেরক থেকে প্রাপক ডিভাইসের ডেটা পর্যায়ক্রমে বিট, বাইট বা ব্লক আকারে স্থানান্তর হয় তাকে এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলা হয়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে সিরিয়ালি যায়। যেমন এই জিনিস আমি একটা চিত্র দেখাইলাম, সিরিয়ালি যাবে। যেমন এখানে যদি এই তথ্যগুলি পরে এই সামনে এই ডান দিকে যায় তাহলে সিরিয়ালি যাবে, লাইন ধরে যাবে। এটাকে বলা হয়, এই ধরনের সিস্টেমকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। আর প্যারালালগুলো সবগুলো একবারে চলে যাবে, তাই না? আচ্ছা, এখন সিরিয়াল আবার 3 প্রকার, সেটা আমরা দেখব। সিরিয়াল এর প্রকারভেদ। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এই সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে 3 প্রকার, যথাক্রমে এসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম, সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। এগুলো অবশ্যই আমরা একটু মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ সিরিয়াল ডেটা ট্রান্সমিশন 3 প্রকার, যথাক্রমে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। পরের প্রশ্ন লক্ষ্য করি, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলতে কি বুঝি? যে ডেটা ট্রান্সমিশনে প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসের সবগুলো ক্যারেক্টার
একসাথে চলে যায়। এবং ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট, এই যে মাঝখানের লাইনটা লক্ষ্য করি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে একটা করে ক্যারেক্টার যাবে, এবং একটা করে ক্যারেক্টারের আমরা জানি যে 8 বিটে 1 ক্যারেক্টার হয়, তাহলে 8 বিটের সাথে আরও স্টার্ট বিট এবং স্টপ বিট যুক্ত করে 10 অথবা 11 বিট যায় এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে। অর্থাৎ যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, ক্যারেক্টার বাই ক্যারেক্টার মনে রাখবো, কিন্তু একটা করে অক্ষর যায়, তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এবার আসি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বুঝি, এটা খুব গুরুত্বপূর্ণ। সিনক্রোনাস হচ্ছে যে প্রথমে এই ডেটাগুলোকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় এবং সেখানে এই 80 থেকে 132টি ক্যারেক্টার নিয়ে একটি করে ব্লক তৈরি করা হয়। অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে যখন ডেটা ট্রান্সফার হবে তখন এই ব্লক আকারে যাবে, সেজন্য এটিকে ব্লক বাই ব্লক সিস্টেমও বলা হয়। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে ব্লক বাই ব্লক সিস্টেমও বলা হয়, কারণ একটি করে ব্লক যায় এবং একটা ব্লকে 80 থেকে 132টি পর্যন্ত অক্ষর বা ক্যারেক্টার থাকে। ক্যারেক্টার বলতে অক্ষর বোঝায়, এইটাকে সিনক্রোনাস, সিনক্রোনাসে ব্লক আকারে যায়, বিষয়টি মনে রাখবো। এবার আসি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের কিছু বৈশিষ্ট্য আছে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রথমে ডেটাগুলোকে এই প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়, অতঃপর ডেটাগুলোকে ব্লক আকারে ভাগ করা হয়, প্রতি ব্লকে 80 থেকে 132টা পর্যন্ত ক্যারেক্টার থাকে। ব্লক আকারে ভাগ করা হয়, তার আগে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। তার মানে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের হেডার এবং ট্রেইলার নামে দুটা উপাদান থাকে। যেমন লক্ষ্য করি, এই যে যখন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাবে তখন এই যে ব্লকের শুরুতে একটি হেডার ইনফরমেশন থাকবে, যার এই যেটি 16 বিট বা 2 বাইট হয়ে থাকে সাধারণত, এবং পিছনে একটি টেলার ইনফরমেশন থাকে, এই যে পিছনে একটি টেলার, এই টেলার এবং হেডার এই দুইটা অতিরিক্ত যুক্ত করা হয় এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে। আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে স্টার্ট বিট এবং স্টপ বিট যুক্ত করা হয়। তো এখানে হেডার এবং টেলার এই দুটো কিন্তু এই সিনক্রোনাসের সাথে সম্পর্ক, বিষয়টি মনে রাখবো। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সাধারণত কম্পিউটার হতে ল্যাপটপ, ক্যামেরা ইত্যাদির ক্ষেত্রে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ডেটা ট্রান্সমিট হয়। এবার আসি আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের এই সমন্বিত রূপ, অর্থাৎ আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের সমন্বিত রূপ, এবং এটাকে সিনক্রোনাসের আপগ্রেড ভার্সনও বলা হয়। এই ট্রান্সমিশনে পরপর দুটি ব্লকের মাঝখানে কোনো বিরতির সময় দেওয়া হয় না, একদম 0 সেকেন্ড সময় দেওয়া হয়, ফলে স্পিড বেশি পাওয়া যায়। সেজন্য রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং এই বা বিভিন্ন ভিডিও কনফারেন্সিংয়ের ক্ষেত্রে এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। যেমন আমি এই যে লাইভ ক্লাস নিচ্ছি, আমার এই ক্লাসটি রেকর্ড হচ্ছে এবং লাইভও দেখাচ্ছি আমি ইউটিউবে, তাহলে এই লাইভ ক্লাসটি কিন্তু এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ট্রান্সমিট হচ্ছে বা কানেক্ট হচ্ছে। এবার আসি, এতক্ষণ আমি ডেটা ট্রান্সমিশন মেথড আলোচনা করলাম, এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড বলতে কি বুঝি। মোড হচ্ছে ডেটা প্রবাহের দিক। ডেটা কমিউনিকেশনের সময় ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে, মানে ডেটাটা কোন দিক থেকে প্রবাহিত হবে, এই ডেটা প্রবাহের দিকই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একজন দিচ্ছে একজন পাচ্ছে, তাহলে এটা এক ধরনের মোড। আবার ব্রডকাস্টের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই এক জায়গা থেকে সম্প্রচার হচ্ছে, সবাই পাচ্ছে, এটা আরেক ধরনের মোড। আবার মাল্টিকাস্টের দেখলে লক্ষ্য করে দেখতে পাই একটা স্টেশন থেকে ডেটা যাচ্ছে, কয়েকজন পাচ্ছে, সবাই পাচ্ছে না। তাহলে এই যে বিভিন্ন ধরনের কিন্তু ডেটা ট্রান্সমিশন মোড আছে। এখন
ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ দেখব। প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে বা ডেটা গ্রহণের অধিকার এর উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার, যথাক্রমে ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। তো ইউনিকাস্ট যেমন আবার ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার, যথাক্রমে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা হচ্ছে একদিকে যাবে, একদিকে প্রবাহিত হবে। যেমন আমরা যখন এই কম্পিউটার থেকে প্রজেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপন করি, তখন কম্পিউটার থেকে প্রজেক্টরে যেটা ট্রান্সমিট হচ্ছে এটা কিন্তু সিমপ্লেক্স মোড, মানে একমুখী। আর হাফ ডুপ্লেক্সটা হচ্ছে যেমন এই যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে ওয়াকিটকি সেট থাকে, এটা কিন্তু হাফ ডুপ্লেক্স মোডে চলে, কারণ এটা একই সময়ে কথা বলতে পারে না, একজনের শেষ হলে আরেকজন বলা শুরু করে। আর ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে র্যান্ডাম, উভয় দিকে যোগাযোগ হবে। মানে যেমন মোবাইলে আমরা কথা বলি, টেলিফোনে আমরা কথা বলি, এটা হচ্ছে উভয়মুখী বা ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডটা কাকে বলে আরেকটু লক্ষ্য করি। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কেবলমাত্র একদিকে ডেটা প্রবাহিত হবে, তাকে সিমপ্লেক্স মোড বলে। যেমন একদিকে যাচ্ছে ডেটা, কিবোর্ড থেকে কম্পিউটারে যাচ্ছে, কম্পিউটার থেকে কিবোর্ডে যাচ্ছে না, তাহলে কিবোর্ড থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে প্রিন্টার, কম্পিউটার থেকে এই মনিটর, এগুলি সব এই সিমপ্লেক্স মোড, একমুখী। এই যে লক্ষ্য করি, কিবোর্ড থেকে কম্পিউটারে মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রে ক্লাস পরিচালনা করা, রেডিও টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে এগুলি কিন্তু সিমপ্লেক্স মোড। যদিও রেডিও টেলিভিশনটা আবার ব্রডকাস্ট সিস্টেমে চলে। হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স হচ্ছে যে পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক উভয়ের সাথে যোগাযোগ করতে পারবে, কিন্তু একই সময়ে না, একই সময়ে না। উভয়ের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে, কিন্তু একই সময়ে না। যেমন ওয়াকিটকি সেট, এগুলি হাফ ডুপ্লেক্স মোডে চলে। একজনের কথা বলা শেষ হলে ওভার বলে, ওভার বলার পরে অপর দিক থেকে আবার কথা বলা শুরু করে। ফুল ডুপ্লেক্স, যে পদ্ধতিতে একই সময়ে একই সাথে প্রেরক এবং প্রাপক ডেটা আদান প্রদান করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। অর্থাৎ ফুল ডুপ্লেক্সটা হচ্ছে উভয়মুখী যোগাযোগ, উভয়ের সাথে একই সময়ে যোগাযোগ করতে পারে একই সাথে। যেমন মোবাইল, টেলিফোন, এগুলি কিন্তু ফুল ডুপ্লেক্স মোড। এবার আসি ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদের ক্ষেত্রে আমাদের ইউনিকাস্ট বলতে কি বুঝি। ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড, ইউনিকাস্ট মানে একজন প্রেরক একজন প্রাপক। এই যে একটি মাত্র ডিভাইস থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন গ্রহণ করবে, এরূপ মোডকে ইউনিকাস্ট মোড বলে। যেমন একক এসএমএস, এটা কিন্তু ইউনিকাস্ট মোড। একক এসএমএস এটা ইউনিকাস্ট এবং সিমপ্লেক্স। একজন এই যে এক জায়গা থেকে যাচ্ছে আর একজন পাচ্ছে, এটা ইউনিকাস্ট। এবার আসছি মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে একটি ডিভাইস থেকে ডেটা প্রেরণ করবে, কিছু গ্রুপ পাবে, সবাই পাবে না, কয়েকজন পাবে। যেমন এই যে এখানে আমি একটি এই প্রেরক স্টেশন থেকে ডেটা প্রবাহিত হচ্ছে, এখানে কিন্তু 1 2 3 4টা ডিভাইস আছে। এই শেষের কম্পিউটারটা কিন্তু পায় না, অর্থাৎ 3টা পাচ্ছে, একটা পাচ্ছে না, সবাই কিন্তু পায় না, তাই না? কয়েকজন পাচ্ছে। তাহলে এক জায়গা থেকে ডেটা সম্প্রসারণ হবে, কয়েকজন পাবে, এটাকে বলা হয় মাল্টিকাস্ট মোড। ব্রডকাস্ট ট্রান্সমিশন মোড বলতে কি বুঝি। ব্রডকাস্ট ট্রান্সমিশন মোডটা হচ্ছে যে ট্রান্সমিশন সিস্টেমে একটি ডিভাইস থেকে ডেটা প্রবাহিত হলে সবাই পাবে, এক জায়গা থেকে সম্প্রসার হবে, সবাই পাবে। যেমন এই যে এখানে প্রেরক স্টেশন থেকে ডেটা যাচ্ছে, সব কম্পিউটার পাচ্ছে সমানভাবে। আমরা যখন রেডিও টেলিভিশনে সম্প্রচার শুনি বা দেখি, এগুলি কিন্তু ব্রডকাস্ট মোডে চলে, কারণ ব্রডকাস্ট মোডে একটা নির্দিষ্ট ডিভাইস থেকে, স্টেশন থেকে পরিচালনা করা হয়, সবাই আমরা পাই। ব্রডকাস্ট সিস্টেম আরও দেখি, লক্ষ্য করি যে বিভিন্ন টেলিভিশন চলে ব্রডকাস্ট সিস্টেমে। এবার আসি ডেটা কমিউনিকেশন মাধ্যম বলতে কি বুঝি। মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যম বলতে বোঝায় যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদানের জন্য যে চ্যানেল বা সংযোগ ব্যবহার করা হয়, চ্যানেল বা
সংযোগ ব্যবহার করা হয় তাকে মাধ্যম বলে। যেমন আমরা মাধ্যম হিসাবে তার ব্যবহার করতে পারি অথবা তারবিহীন ওয়্যারলেস সিস্টেমে ব্যবহার করতে পারি, তাই না? সেজন্য বলা হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যখন ডেটার আদান প্রদান হয়, যে চ্যানেলের মাধ্যমে যায় ডেটা, তারের মাধ্যমে গেলে পারে তার হচ্ছে মাধ্যম। এখন ডেটার কমিউনিকেশনের মাধ্যম বা মাধ্যমের ইংরেজি হচ্ছে মিডিয়া। মাধ্যম সাধারণত দুই প্রকার, যথাক্রমে তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম আমি যে এখানে একটু ব্যাখ্যা দিচ্ছি, একটু বিস্তারিত আলোচনা করছি, লক্ষ্য করি ছিল না, প্রবলেম হচ্ছিল, ভালো করে লক্ষ্য করি। তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। তার মাধ্যম চার প্রকার, যথাক্রমে টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। এখানে কিন্তু টেলিফোন কেবলের ব্যবহারটা খুব কম, কিন্তু কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল এগুলোর ব্যবহার বেশি। বিশেষ করে কোএক্সিয়ালেরও ব্যবহার কম, টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক এই দুটার ব্যবহার বেশি। তো যাই হোক, আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে কোএক্সিয়াল কেবল কাকে বলে, টুইস্টেড পেয়ার কেবল কাকে বলে আলোচনা করব। বা তারবিহীন সাধারণত তিন প্রকার, যথাক্রমে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। ভালো করে লক্ষ্য করি। তার মাধ্যম যেমন কোএক্সিয়াল কেবল, কেবল মানে তার, টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক কেবল। আর তারবিহীন হচ্ছে তার মাধ্যম ছাড়া, যখন আমরা ওয়্যারলেস সিস্টেম বলে থাকি যেগুলিকে, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। আমরা যে মোবাইলে কথা বলি এটা কিন্তু তার ছাড়া, তাই না? এটা হচ্ছে ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যম। আর টেলিফোনে যখন কথা বলি তখন তো তার লাগানো থাকে, সেটা হচ্ছে তার মাধ্যম। পরের প্রশ্নে যাই। এখন এই কোএক্সিয়াল কেবল আবার দুই প্রকার, থিন নেট আর থিক নেট। টুইস্টেড পেয়ার কেবল আবার দুই প্রকার, ইউটিপি, এসটিপি। আবার এই ফাইবার অপটিক কেবলকেও প্রকারভেদে বিশেষ করে দুইভাবে ভাগ করা যায়। এটা হচ্ছে প্রতিসারাঙ্কের দিক থেকে, আরেকটি হচ্ছে এই স্পিডের দিক থেকে। তো যাই হোক, এই হচ্ছে তারের প্রকারভেদ। সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। কোএক্সিয়াল কেবল দুই প্রকার, থিন নেট, থিক নেট। টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, ইউটিপি, এসটিপি। এই সবটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্নে যাই। এবার আসি কোএক্সিয়াল কেবল বলতে কি বুঝি। আমরা সাধারণত ডিশ টেলিভিশনে যে সংযোগ করে থাকি, যে কেবল ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। এইগুলি কোএক্সিয়াল কেবলের গঠনটা হচ্ছে মাঝখানে না একটি তামার তার থাকে। যেমন এই যে লক্ষ্য করি, আমি এখানে দেখালাম, আর একবার যাই। এই যে কোএক্সিয়াল কেবল, মাঝখানে একটি তামার তার থাকে, তার উপরে কয়েকটা আবরণ থাকে, সবার উপরে আবার একটি জ্যাকেট থাকে, তাই না? ভিতরে একটি তামার তার থাকে। এই ধরনের তারকে কোএক্সিয়াল কেবল বলে। জাস্ট ডিশ অ্যান্টেনায় যে তার ব্যবহার করা হয় ওই তার। এই কোএক্সিয়াল কেবল দুই প্রকার, থিন নেট আর থিক নেট। থিন নেট আর থিক নেট, থিন আর থিক, সেটি মনে রাখবে। এই যে কোএক্সিয়াল কেবল দুই প্রকার, থিন নেট আর থিক নেট। ঠিক আছে? থিন নেট হচ্ছে হালকা, থিক নেট হচ্ছে মজবুত। তো এবার আমরা টুইস্টেড পেয়ার কেবল বলতে কি বুঝি, লক্ষ্য করি। দুটি পরিবাহী তার পরস্পরকে সুষমভাবে পেঁচিয়ে, অর্থাৎ দুইটা তার এক জোড়া আকারে থাকে, তাই একে টুইস্টেড পেয়ার কেবল বলা হয়। যেমন এই যে আমি এখানে একটি তার উপস্থাপন করলাম। সাধারণত আমরা বাসা বাড়িতে যখন ওয়াইফাই লাইন নিই, তখন কিন্তু ওই ওয়াইফাইয়ের যে রাউটার, ওই পর্যন্ত কিন্তু বাইরে থেকে ফাইবার অপটিক কেবল কোম্পানি থেকে দেয়। কিন্তু ঘরের ভিতরে আমরা যখন লাইন আবার এক্সটেনশন করি, তখন কিন্তু এই তার ব্যবহার করি, যেটি টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা হচ্ছে দামে সস্তা এবং সহজলভ্য, সহজে পাওয়া যায়। এটা আবার দুই প্রকার, ইউটিপি, এসটিপি। ইউটিপি মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যেটি শিল্ড করা না। আর এসটিপি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তবে এই ধরনের কেবলে 4 জোড়া তার থাকে, যদিও আমি বললাম যে দুটো করে জোড়া থাকে। যেমন এই যে এখানে লক্ষ্য করি, এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। 4 জোড়া তারের মধ্যে প্রত্যেক জোড়ার সাথে একটা করে সাদা রঙের কমন তার থাকে। সাদা রঙের কমন তার থাকে। যেমন এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া আছে না, প্রতি জোড়ার সাথে একটা করে সাদা আছে।
তাই টুইস্টেড পেয়ার কেবলে যদিও টুইস্টেড পেয়ার কেবল বলা হয়, কিন্তু এটাকে মোট 4 জোড়া তার থাকে। টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, ইউটিপি মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, এসটিপি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এই যে বাম দিকে যেটা দেখছে এটা হালকা, এটা কিন্তু ডাবল প্রোটেকশন না, তাই এখানে আনশিল্ডেড বলা হয়। বাট ডান দিকে যেটা সেটা কিন্তু কয়েকটা প্রোটেকশন দেয়, তাই না, এটাকে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল বলা হয়, মজবুত। অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, এসটিপি এবং ইউটিপি। ইউটিপি হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, মানে শক্ত আবরণ দ্বারা আবৃত নয়, কোনো রকম আবরণ দেয়া আছে। আর এসটিপি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যেটি শক্ত আবরণ দ্বারা আবৃত, ডাবল প্রোটেকশন। এবার আসি ফাইবার অপটিক কেবল কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা প্রায় আসে পরীক্ষায়, যে ফাইবার অপটিক কেবল সম্পর্কে বোর্ড পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ফাইবার অপটিক কেবল হচ্ছে এমন এক ধরনের তার যা কাঁচ বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি। এটি মেটাল দ্বারা তৈরি না, অর্থাৎ তামা বা কোনো মেটাল দ্বারা তৈরি না, এটি সাধারণত কাঁচ বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি। এই যে এখানে যে আমি এই কেবলটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু ফাইবার অপটিক কেবল, কেউ বলে অপটিক্যাল ফাইবার, কেউ বলে ফাইবার অপটিক কেবল। এবং এই তারের মধ্য দিয়ে আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তর হয়। আলোর পূর্ণ প্রতিফলন, আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়। আচ্ছা, ফাইবার অপটিক কেবলের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। ফাইবার অপটিক কেবলের মূল কেন্দ্রের যে তার, ওইটি কাঁচের তৈরি বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি, এবং এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যাল ট্রান্সমিট করে বা স্থানান্তর করে। দূরত্ব 2 থেকে 100 কিলোমিটার পর্যন্ত এই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ডেটা স্থানান্তর করা যায়। ব্যান্ডউইথ 10 Mbps থেকে 10 Gbps পর্যন্ত হয়ে থাকে। Mbps হচ্ছে মেগা বিটস পার সেকেন্ড, আর Gbps হচ্ছে গিগা বিটস পার সেকেন্ড। এটা ব্যান্ডউইথের পরিমাপের মাধ্যম। এবার আসি এই রেডিও ওয়েভ কি। রেডিও ওয়েভ হচ্ছে তারবিহীন যোগাযোগ মাধ্যম। কিছুক্ষণ আগে বললাম যে এই তারবিহীন যোগাযোগ 3 ধরনের, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। রেডিও ওয়েভ হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে ফ্রিকোয়েন্সি বেতার তরঙ্গকে রেডিও ওয়েভ বলে। এই রেঞ্জটা মনে রাখবো, 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ এর মধ্যে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি তরঙ্গ। এবং যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, কিন্তু 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে যে রেডিও ওয়েভ তরঙ্গ, এই পরিমাণটা বেশি ব্যবহার হয় বর্তমানে। যদিও রেঞ্জ 3 থেকে 300 গিগাহার্টজ, কিন্তু 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত এইটা বেশি ব্যবহার হয় বর্তমানে। এই ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1865 সালে রেডিও ওয়েভ সর্বপ্রথম রেডিও ওয়েভ সম্পর্কে ধারণা দেন। এবং রেডিও ওয়েভের কিন্তু এই বিশেষ করে ওয়েভের ফ্রিকোয়েন্সির গতি তুলনামূলক মাইক্রোওয়েভের তুলনায় কম, গতি কম। তো এই রেঞ্জটা আমরা মনে রাখার চেষ্টা করব। রেডিও ওয়েভের 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, এটাকে এমসিকিউতে আসে। এবার আসি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে 1 গিগাহার্টজ থেকে 100 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে যে পাঠানো চৌম্বকীয় তরঙ্গ, একে বলা হয় মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা কিন্তু স্পিডি। কেন স্পিডি? মাইক্রোওয়েভের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এখানে আমি একটি চিত্র দেখাচ্ছি, লক্ষ্য করি। আর একটু ব্যাকে যাই, একটু সামনে চলে গেছে, একটু ব্যাকে যাই। মাইক্রোওয়েভ কেন মাইক্রোওয়েভ বলা হয়? কারণ মাইক্রোওয়েভের যে তরঙ্গ, এটা ক্ষুদ্র হয় এবং সামনে স্পিড বেশি হয়। মাইক্রোওয়েভ একমুখী এবং কেন্দ্র অভিমুখে সিগন্যাল পাঠায়। রেডিও ওয়েভ কিন্তু দেয়াল ভেদ করতে পারে, কিন্তু মাইক্রোওয়েভ দেয়াল ভেদ করতে পারে না। এবং প্রেরক এবং গ্রাহক এবং প্রেরকের মাঝখানে কোনো বাধাপ্রাপ্ত হলে এই মাইক্রোওয়েভ ব্যাহত হয় সিগন্যাল স্থানান্তরে। সোজাসুজি অ্যান্টিনাগুলো থাকা লাগে, স্ট্রেট থাকা লাগে।
মাইক্রোওয়েভের কিছু বৈশিষ্ট্য, এর ফ্রিকোয়েন্সি তরঙ্গ খুব ছোট হয়, এটা মাইক্রোওয়েভ বলে। যেমন এই যে তরঙ্গর ফ্রিকোয়েন্সি, যে ওঠানামার যে ব্যাস, এটা সাধারণত ক্ষুদ্র হয়। ক্ষুদ্র হয় বলে সামনের গতি বেশি পাই এবং পারফরমেন্স বেশি হয়, এটি একমুখী সিগন্যাল পাঠায়। এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এই যে আবার আমি ছবিটা দেখাচ্ছি, এটা এই ধরনের মাইক্রোওয়েভ বলে। তো রেডিওওয়েভ দেয়াল ভেদ করতে পারে, মাইক্রোওয়েভ কিন্তু দেয়াল ভেদ করতে পারে না, বিষয়টি মনে রাখবো। এবার আসি ইনফ্রারেড। ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত এর গতি থাকে, এর ফ্রিকোয়েন্সি থাকে। অর্থাৎ ইনফ্রারেডের ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ। 1800 শতাব্দীতে উইলিয়াম হার্শেল ইনফ্রারেড এই তরঙ্গ আবিষ্কার করে। তার নাম অনুসারেই এটাকে ইনফ্রারেড বলা হয়। অর্থাৎ ইনফ্রারেডের গতিটা হচ্ছে বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 430 কিলোহার্টজ, টেরাহার্টজ, তাই না? এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আমরা সাধারণত রিমোট কন্ট্রোলের মাধ্যমে যে টেলিভিশন চালাই, এটা কিন্তু ইনফ্রারেড সিস্টেমে। হটস্পট কি, তাই না? আমরা তো বলি যে এই যে এখানে ওয়াইফাইয়ের হটস্পট আছে। তো হটস্পট বলতে কি বুঝি? তারবিহীন মাধ্যম ব্যবহার করে কোনো একটি এলাকাতে ইন্টারনেট এর জন্য, ইন্টারনেট সংযোগের বা কমিউনিকেশনের জন্য নির্ধারণ করা। তারবিহীন মাধ্যম ব্যবহার করে একটি নির্দিষ্ট এলাকাতে ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে হটস্পট। হটস্পট তৈরি করার প্রযুক্তি হলো 3 ধরনের। একটা হচ্ছে এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। অর্থাৎ 3 ভাবে হটস্পট তৈরি করা যায়। এটা হচ্ছে ব্লুটুথ সাধারণত 10 মিটারের মধ্যে আমরা এই ব্লুটুথ ব্যবহার করে থাকি নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে। ওয়াইফাই, যেটি লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে আমরা সম্পন্ন করে থাকি। ওয়াইম্যাক্স। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE এই 802.15। ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। ওয়াইফাইটা 11, আর ওয়াইম্যাক্স হচ্ছে 802.16। এই রেঞ্জগুলি কিন্তু মনে রাখার চেষ্টা করব। এই প্রযুক্তিগুলি, এটা মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ করতে হবে। এবার আসি ব্লুটুথ বলতে কি বুঝি। ব্লুটুথ হচ্ছে এমন একটি তারবিহীন প্রযুক্তি যা স্বল্প দূরত্বের অর্থাৎ 10 মিটারের মধ্যে একাধিক ডিভাইসকে যুক্ত করে তথ্য আদান প্রদান করে। ব্লুটুথ এর ক্ষেত্রে এই যে IEEE এই 802.15 প্রযুক্তি ব্যবহার করা হয়। 15 কিন্তু 802.15, আর 802.11 হচ্ছে ওয়াইফাই, 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স। এইগুলি অবশ্যই মনে রাখতে হবে, পড়তে হবে, কিন্তু পড়াশোনা না করলে মনে থাকবে না। এবার আসি এই 10ম শতাব্দীতে এই ডেনমার্কের রাজা ছিলেন হারাল্ড ব্লুটুথ। এই ব্লুটুথ প্রথম ব্যবহার করেন, তার নাম অনুসারে বলা হয় ব্লুটুথ। ব্লুটুথ প্যান প্রযুক্তি বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে এই ব্লুটুথ পরিচালিত হয়। প্যান প্রযুক্তি ব্যবহার করে। প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যদিও এখানে বলে ওয়াই প্যান মানে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে এই ব্লুটুথ বিশেষ করে পরিচালিত হয়। এবং ব্লুটুথের মাধ্যমে যে নেট তৈরি হয় তাকে পিকোনেট বলে। এই যে ব্লুটুথ প্রযুক্তির মৌলিক উপাদান হলো পিকোনেট। পিকোনেটের সাথে ব্লুটুথের কিন্তু সম্পর্ক, বিষয়টি অবশ্যই মনে রাখবো। পরের প্রশ্ন, ব্লুটুথের আরও কিছু বৈশিষ্ট্য দেখি। কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যে ডেটার আদান প্রদানের ক্ষেত্রে এই ব্লুটুথ ব্যবহার করা হয়ে থাকে। 10 মিটারের মধ্যে এই ব্লুটুথ সংযোগ দেওয়া হয়। দেয়াল বা অন্য কোনো ট্রান্সমিশন এর প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। অর্থাৎ ব্লুটুথ কিন্তু দেয়াল ভেদ করতে পারে। 10 মিটারের মধ্যে যদি দেয়ালও থাকে তাও কিন্তু কানেক্ট হয়। ব্লুটুথ স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে, এটি ঝামেলা কম এবং
এটি ওয়াই প্যান, সেই পুরানো কথা আবার বলছি, ব্লুটুথ ওয়াই প্যান অর্থাৎ ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ব্লুটুথ তৈরি করা হয় বা এই পরিচালিত হয়। পিকোনেট কি? দারুণ একটি প্রশ্ন। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে ব্যবহৃত নেটওয়ার্ককে পিকোনেট বলে। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে ব্যবহৃত নেটওয়ার্ককে বলা হয় পিকোনেট। এবং ব্লুটুথ এর মৌলিক উপাদান হচ্ছে পিকোনেট, বিষয়টি মনে রাখবো। ব্লুটুথের মৌলিক যে উপাদান সেটিকে পিকোনেট বলে। একটি পিকোনেটের আওতায় সাধারণত 8টি ডিভাইস যুক্ত করে তথ্য আদান প্রদান করা যেতে পারে। ব্লুটুথে সর্বোচ্চ 8টি ডিভাইস যুক্ত করা যায়। আবার একাধিক পিকোনেটের সমষ্টিকে স্ক্যাটারনেট বলে। স্ক্যাটারনেট কি, তাই না? একাধিক পিকোনেট এর সমষ্টিকে বলা হয় স্ক্যাটারনেট। এগুলো আমরা মনে রাখবো, পড়তে হবে কিন্তু, না পড়লে মনে থাকবে না। ওয়াইফাই কি? দারুণ একটি প্রশ্ন। আমরা সবসময় ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট কানেক্ট করি, মোবাইল চালাই, কম্পিউটার চালাই। এখন ওয়াইফাই বলতে কি বুঝি এটা দেখব। ওয়াইফাই এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডালিটি। ওয়্যারলেস ফিডালিটি। ওয়াইফাই একটি তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে এই ওয়াইল্যান প্রযুক্তি ব্যবহার করে ওয়াইফাই এর হটস্পট তৈরি করা হয়ে থাকে। ওয়াইল্যান এর পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে এই ওয়াইফাই সংযোগ দেওয়া হয়। সেজন্য বলা হয়েছে ওয়াইফাই একটি তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি যেটি ল্যান ব্যবহার করে, ল্যান ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ওয়াইফাই এর হটস্পট তৈরি করা হয়ে থাকে। ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস এই ওয়াইফাইয়ের জনক। ভিক্টর ভিক হেরেস তিনি হচ্ছে ওয়াইফাইয়ের জনক। তো ওয়াইফাইয়ের কিছু বৈশিষ্ট্য দেখব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াইফাই একটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, যাকে সংক্ষেপে বলা হয় ওয়াইল্যান বা WLAN, সরি ওয়াইল্যান WLAN মানে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। আচ্ছা, IEEE এর পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। IEEE এর পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। বিষয়টি মনে রাখবো। ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ সাধারণত 10 Mbps থেকে 50 Mbps পর্যন্ত হয়ে থাকে। এই রেঞ্জের মধ্যে এর ফ্রিকোয়েন্সি থাকে ব্যান্ডউইথ, এবং এটি সাধারণত 2.4 হতে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আর ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps থেকে 50 Mbps। এটা ব্যান্ডউইথ আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই রেটগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এর কাভারেজ এরিয়া সাধারণত 50 থেকে 200 মিটারের মধ্যে সীমাবদ্ধ। এবং একটা সুবিধা হচ্ছে ওয়াইফাই নিতে লাইসেন্স লাগে না, কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। তাই আমরা যে কোনো জায়গায় খুব সহজেই ওয়াইফাই লাইন নিয়ে ওয়াইফাই পরিচালনা করতে পারি। শেষে আসি আজকের আলোচনার শেষ প্রশ্ন, 30 পর্যন্তই করব। আজকে ইচ্ছা ছিল 60 পর্যন্ত আলোচনা করব, কিন্তু সময়টা লম্বা হয়ে যাচ্ছে, তাই 30 পর্যন্ত আলোচনা করে শেষ করব। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ। এটি এক ধরনের ওয়্যারলেস বা তারবিহীন যোগাযোগ মাধ্যম, সাধারণত মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে এই ইন্টারনেট সংযোগ দেওয়াকেই বলা হয় ওয়াইম্যাক্স প্রযুক্তি। সাধারণত মাইক্রোওয়েভ তরঙ্গ। মাইক্রোওয়েভ কি? মাইক্রোওয়েভ হচ্ছে এই বিশেষ করে পূর্বের ক্লাসে কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি মাইক্রোওয়েভ তরঙ্গ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, তাই না? তো মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে এই ওয়াইম্যাক্স পরিচালিত হয়। মাইক্রোওয়েভ ওয়াইম্যাক্সের এবার কিছু বৈশিষ্ট্য আলোচনা করে শেষ করে দেবো আজকের আলোচনা। ওয়াইম্যাক্সের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি। একই সাথে তারযুক্ত এবং তারবিহীন উভয় সুবিধা পাওয়া যায় এই ওয়াইম্যাক্সে। আচ্ছা, ওয়াইফাইয়ে কিন্তু শুধু তারবিহীন সুবিধা পাওয়া যায়, বাট ওয়াইম্যাক্সে একই সাথে তারবিহীন এবং তার মাধ্যম দুইটা সুবিধা একসাথে পাওয়া যায়। এর কাভারেজ এরিয়া
50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 50 কিলোমিটার কম কথা না। এবং এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়েছে। এবং এই IEEE এর পূর্ণরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। ওয়াইম্যাক্সের ব্যান্ডউইথ হচ্ছে 80 Mbps থেকে 1 Gbps পর্যন্ত, এবং এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 GHz থেকে 66 GHz পর্যন্ত। তো এই যে ওয়াইম্যাক্স ওয়াইফাই এর বিভিন্ন যে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গের যে ফ্রিকোয়েন্সির যে পরিধি এবং ব্যান্ডউইথ, এগুলি আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এখানেই ইতি টানতে চাচ্ছি। আমি শিক্ষার্থীদের অনুরোধে অনলাইনে ক্লাস নিই। তো আজকে 30টা প্রশ্ন আলোচনা করলাম, পরের ক্লাসে বাকি আরও 30টা আলোচনা করব। মোট 60টা প্রশ্ন আমি কালেকশন করেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।